হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ 25শে আগস্ট সোমবার, সময় এখন রাত 9টা বাজে। দুদিন ধরে ওয়েদারটা ভীষণই ভালো, রোদ উঠেছিল, তবে কালকের থেকে আজকে রোদটা একটু বেশি পরিষ্কার। কালকে একটু তাও মেঘলা মেঘলা ছিল, আর কত বীজ থেকে চারা উঠতে শুরুও হয়ে গিয়েছে। তো ভাবছি এত সুন্দর রোদ যখন, মাটি রোদে দিয়ে দেবো। যেহেতু আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠি এবং তখনই আমি সমস্ত কাজটা সেরে বাগানে এসে আগে মাটি রোদে দিয়ে দিলাম। এই ছোট ছোট জায়গাগুলোতে বেলার দিকে যদি রোদ ভালো ওঠে তাহলে বড় করে প্লাস্টিক পেতে তখন রোদে দেবো অনেকটা পরিমাণে কম্পোস্ট। যেই কম্পোস্টগুলো আমি সবজির খোসা, ফলের খোসা টোসা দিয়ে তৈরি করেছি, মাটি মিশিয়ে এমনি সবজির খোসা মিশিয়ে তৈরি করলে কিন্তু অনেকটা লিকুইড হয়ে যাবে, একেবারে কাদা কাদা হয়ে যাবে। সেই জন্য আমি সবসময় বলেছি যে কাঠের ভুসি অথবা মাটি মিশিয়ে করতে। এখনও পর্যন্ত অনেক বন্ধুরা বলেন যে পোকা হয়ে যায় বা স্যাঁতস্যাঁতে হয় বা একেবারেই জল হয়ে যায়। তা কেন হবে? যদি মাটির পরিমাণটা বেশি দেওয়া হয় আর লেয়ারে যদি তৈরি করা হয় তাহলে কোনোভাবেই কিন্তু মাটিটা একেবারেই ভেদা হবে না। অল্প একটুখানি স্যাঁতস্যাঁতে ভাব থাকবে, এটা ঠিক কথাই। এদিকে সিমের চারাগুলো কিন্তু দেখুন কত সুন্দরভাবে বাড়ছে। এই ক্যারেটের মধ্যেও করা রয়েছে আর একটা অন্য জায়গাতেও করা রয়েছে। পেছনে মাধবীলতা গাছটা দেখুন কতটা সুন্দর লাগছে। তবে এত যে বৃষ্টি হলো, বৃষ্টিতে গাছটা পুরো নুয়ে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম হয়তো গাছটা বাঁচবেই না, তবে গাছটা একেবারেই ঠিক রয়েছে। শীতের চারা যেহেতু বসাতে শুরু হয়ে গিয়েছে, সাথে শীতের ফুল গাছও। চন্দ্রমল্লিকাগুলো এই নিয়ে দ্বিতীয়বার আমি পিঞ্চিং করে দেবো। বেশ ঝোপালো হয়ে বাড়ছে। এগুলো সবই মাদার গাছ থেকে করা। আর এখনও পর্যন্ত চন্দ্রমল্লিকা গাছে কোনো রকম কোনো পোকা বা মিলিবাগ লাগেনি, কারণ চন্দ্রমল্লিকাতে খুব তাড়াতাড়ি মিলিবাগ লেগে যায়। কিছুটা বাগানের ফুল তুলবো, তারপরে নিচে যাবো, আবারও কিছুটা ঘর সংসারের কাজ করবো, রান্না করে আবার বেলার দিকে এসে খানিকটা মাটি শুকনো করতে দেবো। যেহেতু এই রোদটা উঠেছে আর শীতের জন্য তো মাটির রেডি করতেই হবে। আর এবারে এত অত্যাধিক বৃষ্টি হয়েছে, এই দেখুন, তার মধ্যে আবারও ঘন মেঘলা হয়ে রয়েছে। তা আমি তাড়াতাড়ি করে টবগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করব, যাতে বৃষ্টি এলে ভিজে না যায়, কারণ রান্না করতে করতে বারবার আসাও যায় না, খুব অসুবিধা হয়ে যায়। তবে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। এই মাধবীলতা গাছগুলো কিন্তু একেবারেই লতানো গাছ। আমি এগুলোর মাথা কেটে ঝোপালো করেছি এবং খাটো করে রেখেছি। এই গাছ লতানো বাড়ির গেটে দিলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। যেহেতু আমার ছাদ বাগানে জায়গাটা খুবই কম, সেই জন্য না লতিয়ে আমি বারবার কেটে ছোট করে রেখে দিয়েছি। এত সুন্দর থোকায় ফুল, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে, আর মিষ্টি একটা গন্ধও আছে। যেমন ধরুন একটু গাছটা বেড়ে গেলে এই দেখুন লতিয়ে ওঠার চেষ্টা করে। যখনই কোনো ডাল লতিয়ে ওঠার চেষ্টা করে তখনই সেই ডালটা আমি মাথার অনেকটা নিচু থেকে কেটে দিই। এতে করে ডালটা থেকে আরও ব্রাঞ্চ বেরাবে এবং সেই ব্রাঞ্চগুলো থেকেই আবারও কুড়ি এসে ভরে যাবে। ছেলে চলে এসেছে ডাকতে, এবার ছেলেকে নিয়ে যাব, ও স্কুল যাবে। স্কুল যাবার পর আবারও আসবো। যথারীতি সমস্ত কাজ সেরে আবারও চলে এসেছি বেলার দিকে। একটুখানি মাটি রোদে দেবো। একটুখানি না, বেশ অনেকটাই মাটি রোদে দিয়েছি। তবে এখানে দু রকমের মাটি দেওয়া রয়েছে। একটা হচ্ছে যেটা সবজি ফলের খোসা দিয়ে তৈরি করেছি কম্পোস্ট, সেই মাটিটা। আর এতদিন পর্যন্ত মানে এই 9 মাস পর্যন্ত যত গাছ কিনেছি সেই গাছগুলোর তো এঁটেল মাটি দিয়ে তৈরি করা থাকে। সেই এঁটেল মাটিগুলোকে এক জায়গায় জমা করেছিলাম, সেই সব এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার যে ভেজা ভাব আছে আর এঁটেল মাটি আছে, এর মধ্যে বালি ছড়িয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে। তবে অনেকটা মানে অনেক, খুব বেশি না, আন্দাজ করে, যাতে মাটিটা এঁটেল মাটি থেকে বেলে দোআঁশ মাটিতে রূপান্তরিত হয়ে যায় এবং ঝুরঝুরে হয়। আর আমরা সবাই জানি যে এঁটেল মাটিতে গাছ কিন্তু একেবারেই ভালো হয় না, সেই জন্য দোআঁশ মাটি করে নেওয়া দরকার। আর যদি কারোর কাছে দোআঁশ মাটি বা বেলে মাটি না থাকে, তারা এইভাবে বালি মিশিয়ে রোদে শুকনো করে নিলেই কিন্তু যথেষ্ট। তবে মাটিটা বেশিক্ষণ ধরে রোদে দেবো না, 2 ঘন্টা হলেই যথেষ্ট। এই গ্রো ব্যাগগুলোর মধ্যে যেহেতু কিচেন কম্পোস্ট তৈরি করেছিলাম, তাই ব্যাগগুলো সবই ভেজা। রোদে দিয়ে দিলাম যাতে ব্যাগের নিচে মাটিগুলো সব ঝরে পড়ে যাবে এবং ব্যাগগুলো রোগ মুক্ত হবে রোদের আলোতে বা রোদের তাপেতে। এই দেখুন টপের মধ্যে ছিল একটা এঁটেল মাটির ডালা, সেটাও দিয়ে দিলাম। সব একসাথে মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। ওয়েদারটা খুবই সুন্দর হয়েছে, ভোরের থেকেও এখন খুব সুন্দর রোদ উঠেছে। যতটা বালির প্রয়োজন ছিল দিয়ে দিয়েছি। এবার বালিটাকে নিচে নিয়ে যেতে হবে, কারণ যখন তখন যদি বৃষ্টি আসে বালিটা ভিজে যাবে এবং ভারী হয়ে যাবে। এদিকে লক্ষ্মী জবাগুলো এত সুন্দর গোটা গাছে ফুটে রয়েছে, দেখতে এত সুন্দর লাগছে। দেখুন সকালবেলাও বেশ খানিকটা তুলে নিয়েছি, তবে এই গাছটা থেকে খুব একটা তোলা হয়নি, সামনের গাছ থেকেই নিয়ে গিয়েছিলাম। আপনাদের মধ্যে অনেকেই আগের বারে জানতে চেয়েছিলেন যে এই ড্রামের মধ্যে যে আমি কিচেন কম্পোস্ট তৈরি করে রেখেছি তার মধ্যে কোনো ছিদ্র আছে কিনা। না, কোনো ছিদ্র
ছিদ্রই নেই। যদি ছিদ্র করা থাকতো তাহলে ওই ডিকম্পোস্ট হয়ে লিকুইডটা তো বাইরেই বেরিয়ে যেত, তাহলে সারটা কী করে তৈরি হতো। সেই জন্য কোনো ছিদ্র করিনি এবং ড্রামের একেবারে নিচেতে অনেকটা পরিমাণে আমি খবরের কাগজ, পেপার, পিচবোর্ড, মাটি, তারপরে শুকনো পাতা, ভেজা পাতা সব দিয়ে অনেকটা পরিমাণে ভরিয়ে দিয়েছিলাম। তার উপর মাটি দিয়ে, তার উপর সবজির খোসা, ফলের খোসা দিয়েছি। আর এই দেখুন, শীতের একেবারে শেষ থেকে শুরু করেছিলাম, কিন্তু আবারও শীত আসতে চলেছে। এতদিনে কত সুন্দর মাটি রেডি হয়ে গিয়েছে। মাঝে মধ্যেই কিন্তু আমি এটা নাড়িয়ে জাড়িয়ে দিতাম, যাতে ওপরের মাটি নিচে যাবে এবং নিচের মাটি উপরে আসবে। সমস্ত কিছু মেশাতে মেশাতে আজকে এমন স্তরে এসেছে। দেখুন কত সুন্দর সার তৈরি হয়ে গেছে, পুরো গোবর সারের থেকেও উন্নত মান। কারণ গোবর সারেও তো ওরা মাটি মিশিয়ে বিক্রি করে, ভেজাল। ভার্মি কম্পোস্টও তাই, ওরা কিন্তু বেশিরভাগ সময় ভার্মি কম্পোস্টের মধ্যে মাটি মিশিয়ে বিক্রি করে। দামটা অনেক নেয়, কিন্তু মাল ভালো পাবেন না। ঠিক এই কারণেই আমি নিজের তৈরি করা সার দিয়েই গাছ করি। আর গাছের যে কী রেজাল্ট হয় সেটা তো আপনারা প্রায় সকলেই জানেন, যে কতটা পরিমাণে ফুল, ফল এবং সবজি হয়। আর এপাশে দেখুন লঙ্কা গাছটাকে আমি কিন্তু ছাই দিয়ে দিয়ে রেখে দিয়েছি, যাতে এত বৃষ্টিতে পাতা না কুঁকড়ে যায়। আর তার মধ্যে মাথাটাও কেটে দিচ্ছি। এত সুন্দর রোদ উঠেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে এত জোরে বৃষ্টি নামলো যে তাড়াহুড়ো করে কোনো রকমভাবে আমি প্লাস্টিক চাপা দিয়ে চলে গেছিলাম। এখন বৃষ্টিটা একটু কমাতে ঠিকঠাকভাবে চাপা দিলাম, কারণ দেখছি এখনও আকাশ মেঘলা রয়েছে। এই এক অসুবিধা, যখন তখন বৃষ্টি চলে আসে। এত সুন্দর রোদ দেখে ভেবেছিলাম মনে হয় বৃষ্টি হবে না, অনেকটাই মাটি শুকিয়ে যাবে, কিন্তু তা তো আর হলো না। সমস্ত কাজটাই খারাপ করে দিল। যাই হোক, খুব ভালোভাবে চাপা দিয়ে দিলাম এবং গ্রো ব্যাগ, টব যেগুলো ছিল সেগুলো এই প্লাস্টিকের তলাতেই দিয়ে দিলাম। পাথর চাপা দিয়ে দিলাম যাতে হাওয়াতে উড়ে না যায়। এখন একটুখানি বাঁধাকপির বীজ বসিয়ে দেবো। একটা মিডিয়া তৈরি করে নিয়েছি কোকোপিট এবং পাতা পচা সার সমান সমান রেশিওতে নিয়ে। আর বীজটা কিন্তু আমার বাগানেরই বীজ। গত বছর যে বাঁধাকপি করেছিলাম সেই ফুল থেকেই বীজ সংগ্রহ করে রেখেছি। এই প্রথমবার আমি নিজের বাগানে তৈরি করা বাঁধাকপির বীজ থেকে চারা তৈরি করতে যাচ্ছি। জানি না উঠবে কিনা, যদি না ওঠে তাহলে আমাকে কিনে এনে আমাকে বীজটাকে তুলতে হবে, চারা তৈরি করতে হবে। আর যদি উঠে যায় তাহলে তো খুবই ভালো, তাহলে আমি প্রতিটা বছর এমনভাবেই বীজ সংগ্রহ করে রেখে দেবো যাতে সামনের বছর এইভাবেই করতে পারি। আমি বেশিরভাগ সময় সাপ ফাঙ্গিসাইডটাই ব্যবহার করি, ওটাই কিন্তু আমার খুব কাজে দেয়। তো সেটা দিয়েই আমি বীজটাকে মিশিয়ে দিয়েছিলাম। এইবার দানাগুলোকে ছড়িয়ে ছড়িয়ে এখানে মিশিয়ে দেবো, তবে বেশি গভীরে দেবো না, ওপর ওপর যাতে দেখা যায়। আর এই দেখুন ফাঙ্গিসাইডটা কতটা পরিমাণে দিয়ে রেখে দিয়েছিলাম, এইভাবে চারদিকে ঘুরিয়ে দিয়ে দিলাম। তবে যেই যেই জায়গাতে অনেকগুলো দানা পড়বে সেইগুলো যাতে একসাথে না হয়ে যায় সেই দিকটা একটুখানি দেখতে হবে, আঙুল দিয়ে সরিয়ে দিতে হবে, একটু গ্যাপ গ্যাপ মতো দিতে হবে। এবার উপর দিয়ে হালকা করে জলের ছিটা দিতে হবে। এক মগ জল ঢেলে দিলে হবে না, ছিটা দিয়ে দিয়ে ভিজাতে হবে। অতিরিক্ত ভেজা ভেজা করলে হবে না, অতিরিক্ত ডুবু ডুবু করে দিলে কিন্তু বীজগুলো গলে যাবে। আর এইভাবে বীজটাকে জল দিয়ে দেবার পরে শেডের তলায় রাখতে হবে। কোনো রকমভাবেই বৃষ্টির মধ্যে রাখা যাবে না, কারণ ডাইরেক্ট এইভাবে যদি বৃষ্টির জল পড়ে তাহলে বীজগুলো সব গলে যাবে, এমনিতেও বীজ তৈরি হবে না। আর এপাশে কদিন আগে মূলোর বীজ দিয়েছিলাম, সেখান থেকেও চারা উঠতে শুরু হয়ে গিয়েছে। এই দেখুন চারাগুলো বেশ সুন্দর হয়েছে। এগুলোকেও একটুখানি বড় হলে অন্যান্য জায়গায় দিতে হবে, তবে এখন এই গ্রো ব্যাগটার মধ্যেই থাক, এখন আর সরাবো না। তবে এই চারাগুলো কিন্তু ভীষণ হেলদি হচ্ছে, দেখুন কতটা সবুজ হয়েছে। এই মূলোর বীজ বসাতেও কিন্তু আমি একই মিডিয়া নিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।